আমরা ছিলাম সেকশন 127 এ। সেখানে আমরা দেখবো যে আমরা পেনাল কোডে যে আনলফুল অ্যাসেম্বলি দেখি বা বেআইনি সমাবেশ দেখি, সেই বেআইনি সমাবেশ ডিসপার্স বা আমরা যেটাকে বলতে পারি বিচ্ছিন্ন করা, ছত্রভঙ্গ করা, অর্থাৎ একত্রিত যাতে না থাকতে পারে অ্যাসেম্বলির যারা যারা সদস্য আছে তারা, এটা হচ্ছে ডিসপার্স করার আদেশ দিতে পারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা অফিসার ইন চার্জ, অথবা হচ্ছে অফিসার ইন চার্জ অফ এ পুলিশ স্টেশন। এটা গেল হচ্ছে সেকশন 127। তাহলে এখান থেকে আমরা কিভাবে মনে রাখবো যে কে দিতে পারে, কে এই ডিসপার্স অর্ডার দিতে পারে। এখন হচ্ছে সেকশন 128, জাস্ট আমরা এখানে হেডলাইনটা মনে রাখবো যে সিভিল ফোর্সকে ব্যবহার করা যায় আপনার বেআইনি সমাবেশকে ডিসপার্স করার জন্য, এবং মিলিটারি ফোর্স বা হচ্ছে এটাকে কি বলে সামরিক ফোর্সকে ব্যবহার করা যায় হচ্ছে 129-এর আলোকে। বাট 129 ধারাতে একটু পড়ার আছে, সেখানে বলছে even such assembly cannot be otherwise dispersed, and if it is necessary for the public security that it should be dispersed, the executive magistrate of the highest rank who is present or the police commissioner in a metropolitan area। এখানে আমাদের এই জায়গাটা পড়তে হবে, অর্থাৎ হচ্ছে যে মেট্রোপলিটন এলাকায় এই যে আপনার এই যে না যে ই ফোর্স ব্যবহার করা হবে, মিলিটারি ফোর্স ব্যবহার করা হবে, আর্মিদেরকে নামানো হবে, সামরিক শক্তি ব্যবহার করা হবে একটা আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপাস করার জন্য, সেটা মেট্রোপলিটন এলাকায় কে এই অর্ডারটা দিবে? সে অর্ডারটা দিবে হচ্ছে যিনি হচ্ছেন পুলিশ কমিশনার ইন এ মেট্রোপলিটন এরিয়া, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়ার যিনি পুলিশ কমিশনার তিনি হচ্ছেন এই অর্ডারটা দিবেন। এখন প্রশ্ন, ঠিক আগের সেন্টেন্সেই বলে দিছে that it should be dispersed the executive magistrate, অর্থাৎ হচ্ছে আমরা এটা বলতেই পারি যেহেতু এখানে বলেই দিছে যে মেট্রোপলিটন এলাকার বাইরে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এখানে দুইটা পার্ট করে দিছে, যেহেতু এখানে বলছে যে মেট্রোপলিটন এলাকা হচ্ছে পুলিশ কমিশনার এবং ফার্স্ট ধাপে বলে দিছে, তাহলে মেট্রোপলিটন এলাকার বাইরে কে হচ্ছে এই মিলিটারি ফোর্স ব্যবহার করার আদেশ দিতে পারে, সেটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, অর্থাৎ তারা হচ্ছে তত্ত্বাবধানে থাকবে। তাহলে সেকশন 127 হচ্ছে যে স্বাভাবিকভাবে কারা হচ্ছে আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করা, ছত্রভঙ্গ করার কমান্ড করতে পারে, এবং হচ্ছে যে আমরা বেসামরিক শক্তিকে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে 120, সিভিল ফোর্সকে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে 128, এবং হচ্ছে মিলিটারি ফোর্সকে ব্যবহার করতে পারি আমরা হচ্ছে 129। এই ধারাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট বলে রাখবে যে কে পারে, কে এই অর্ডারটা দেয়। এই ধারাটা, এখন আমরা যে ধারাটা পড়ব খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, সেকশন 144 ধারা 144, সেখানকার বিষয় হচ্ছে টেম্পোরারি অর্ডারস, অস্থায়ী আদেশ ইন আর্জেন্ট কেসেস, জরুরি অবস্থায়, অফ nuisance or apprehended danger, or to issue order 144 144 ধারা জারি আমরা যেটাকে বলে থাকি। এখানে সে কারণগুলো সহ কিন্তু বলে দিছে যে কি কি কারণে আসলে আপনার এই এই 144 ধারা বা এখানে অর্ডারটা দিবে এবং কারা দিবে। এখানে প্রথমে যদি আমরা দেখি 144 এর ফার্স্ট সেন্টেন্স, ইন কেসেস হোয়ার in the opinion of a district magistrate, জেলা ম্যাজিস্ট্রেট or any other executive magistrate অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট স্পেশালি empowered by the government
or the district magistrate to act under this section, there is sufficient ground. যদি পর্যাপ্ত কারণ থাকে for proceeding under this section and immediate prevention or speedy remedy is desirable. যেখানে দেখা যায় যে ইমিডিয়েট রেমেডি দরকার, তৎক্ষণাৎ প্রতিকার দরকার, তৎক্ষণাৎ প্রতিকার নেওয়া উচিত, সেখানে হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করবেন, এই 144 অর্ডার ইস্যু করবেন। এখন এখানে দেখেন এই যে না ইস্যু করলো, এটা কয় মাস পর্যন্ত থাকবে বা কয় মাস পর্যন্ত এটা কার্যকর থাকবে, এটা যদি আমরা দেখি তাহলে 144 এর 6 নম্বরে গিয়ে দেখব, no order under this section shall remain in force for more than 2 months from the making thereof. অর্থাৎ হচ্ছে 2 মাসের বেশি রিমেইন ইন ফোর্স মানে হচ্ছে কার্যকর থাকবে না বা বলবৎ থাকবে না। অর্থাৎ 144 ধারার অধীনে ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি অর্ডার ইস্যু করে, যদি কোনো আদেশ দেয়, তাহলে সেটা 2 মাসের বেশি ইনফোর্স মানে কার্যকর থাকবে না। এবার একবারে 7 নম্বরে যান, 144 এর সাথে, সেখানে গিয়ে দেখবেন the provisions of this section shall not apply to a metropolitan area. তার মানে হচ্ছে এখানে যে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার 144 ইস্যু করবে, তার মানে হচ্ছে একবারে লাস্টে গিয়ে বলছে যে আমরা এতক্ষণ যা যা পড়লাম এই সেকশন, এগুলো কোনো কিছুই মেট্রোপলিটন এরিয়ার জন্য প্রযোজ্য হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে মেট্রোপলিটন এলাকায় কি আপনার জেলা ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট কি আপনার সেখানে তো মানে তাদের কোনো পাওয়ারই নেই, ঠিক না? তো এখানে হচ্ছে এই 144 ইস্যু করার দায়িত্ব দেওয়া হয়েছে কাকে, সেটাও কিন্তু আমাদের 144 এ ক্লিয়ার করে দেয় নাই। 144 এর কোথাও কিন্তু বলা নাই যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার 144 ইস্যু করবে, এটা কিন্তু কোথাও বলা নাই। বাট আমরা দেখে থাকি মেট্রোপলিটন এরিয়াতে মূলত কাজ করে পুলিশ কমিশনাররা। আমরা একটু আগেও দেখলাম সেকশন 129 এ, সেকশন 29 এ আমরা একটু আগে কিন্তু দেখছি কি দেখছি, যে সেখানে বলছে যে ইউজ অফ মিলিটারি ফোর্স বা সামরিক শক্তির যে ব্যবহার, কেন, টু ডিসপার্স অ্যান আনলফুল অ্যাসেম্বলি, একটা আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করার ক্ষেত্রে সামরিক শক্তির যে প্রয়োগ, সেটার সিদ্ধান্ত নেবেন ইন মেট্রোপলিটন এরিয়াতে পুলিশ কমিশনার। ঠিক তেমনি ভাবে 144 এ যেহেতু স্পষ্ট করে বলে দিছে মেট্রোপলিটন এরিয়াতে 144 অ্যাপ্লাই হবে না, দ্যাট মিনস মেট্রোপলিটন এরিয়াতে কি মানুষ হঠাৎ করে বিপদের সম্মুখীন হতে পারে না? মেট্রোপলিটন এরিয়াতে কি অ্যাপ্রিহেনশন আশঙ্কার জায়গা সৃষ্টি হতে পারে না? পারে। তাহলে সেই মেট্রোপলিটন এলাকায় 144 ইস্যু করবে কে? জরুরি প্রয়োজনে করবে হচ্ছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার। ক্লিয়ার? এবার আমরা 144 এর যে বিষয়বস্তু বা 144 যেই কারণগুলো নিয়ে কথা বলছে, সেখানে ইমিডিয়েট স্টেপ বা ইমিডিয়েট রেমেডির কথা বলছে, ঠিক একই বিষয়ে জাস্ট বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার হচ্ছে আলাদা, 144 এ একই বিষয়ে কিন্তু কথাটা বলছে। এখানে বলছে যদি এরকম হয়, এই 144 এবং 145 রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট সেটা প্রিলির জন্য ফরজ, মানে প্রিলিতে সেটা পড়তেই হবে। 145 সেখানে বলছে যে প্রসিডিউর হোয়ার ডিসপিউট কনসার্নিং ল্যান্ড
is likely to cause breach of peace. তার মানে হচ্ছে এখানে এখানে হেডলাইন হচ্ছে disputes as to immovable property. Disputes as to immovable property অর্থাৎ স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ প্রসঙ্গে কথা বলছে হচ্ছে আমাদের সেকশন 144। সেখানে বলছে যদি হচ্ছে ল্যান্ড ওয়াটার অফ দ্য বাউন্ডারিজ উইদিন দ্য লোকাল লিমিটস অফ এখানে এখানে যেটা বলছে যে এখানে বিষয়বস্তুকে আলাদা করে দিচ্ছে। যদি ল্যান্ড হয়, যদি ল্যান্ড নিয়ে কোনো ডিসপিউট সৃষ্টি হয়, বিরোধ সৃষ্টি হয়, অথবা ওয়াটার নিয়ে কোনো বিরোধ সৃষ্টি হয়, অথবা ওয়াটারের সীমানা নিয়ে যদি কোনো বিরোধ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে ঠিক সেম ম্যাজিস্ট্রেটরা কারা, যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদেশ দিবেন। কেন আদেশ দিবেন? কেন আদেশ দিবেন? আদেশ দিবেন হচ্ছে এই মর্মে যে এখানে যেন এই এই বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার পিস ব্রিজ না হয়, কোনো প্রকার শান্তি ভঙ্গ না হয়। অর্থাৎ এই বিষয়কে কেন্দ্র করে কোন বিষয়? ল্যান্ড ভূমি, ওয়াটার পানি, অর বাউন্ডারিজ অর্থাৎ যেই ওয়াটারের যে বাউন্ডারি সীমানা, এটা নিয়ে যেন কোনোভাবে শান্তি বিঘ্নিত না হতে পারে বা শান্তি নষ্ট না হতে পারে, এজন্য দ্রুত পদক্ষেপ হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 144 ইস্যু করে, ঠিক 144 এর মতো করেই। বাট এখানে ওই বিষয়বস্তুকে একটু আলাদা করে দিছে এবং যে ম্যাজিস্ট্রেট অর্থাৎ তাদের এখতিয়ারের মধ্য থেকে যার যার ক্ষমতা বলতে এখানে জেলা ম্যাজিস্ট্রেট আর হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাদের যেই জুরিসডিকশনাল এরিয়া আছে সেই জায়গাগুলোতে তারা এই ক্ষমতাটা এক্সারসাইজ করতে পারবে। এখন বিষয়টা এরকম হলো যে ধরেন আমি 2 মাস আগে এটা যদি আপনারা 145-4 প্রোভাইডেড দ্যাট এখানে যদি যান, সেখানে বলছি ইফ ইট অ্যাপিয়ার্স টু দ্য ম্যাজিস্ট্রেট, এটা যদি ম্যাজিস্ট্রেট কাছে মনে হয় that any party has within 2 months next before the date of such order been forcibly and wrongfully dispossessed, he may treat the parties so dispossessed as if he had been in possession at such date। মানে হচ্ছে যদি এরকম হয় যে উইদিন 2 months এই যেদিন হচ্ছে আদেশটা দিছে, তার পূর্বের 2 মাসের মধ্যে কোন পক্ষকে পার্টিকে জোর খাটাইয়া শক্তি প্রদর্শন করে এবং অন্যায়ভাবে বেআইনিভাবে he has been dispossessed, তাকে বেদখল করা হয়েছে, তখন ম্যাজিস্ট্রেট একটা সিদ্ধান্তে পৌঁছাবে বা ম্যাজিস্ট্রেট ধরে নিবে যে ব্যক্তিকে বেদখল করা হয়েছে সেই ব্যক্তি মানে হচ্ছে এই যে তাকে যে বেদখল করা হয়েছে মানে হচ্ছে তাকে বেদখল করা হয় নাই, সে শুরু থেকেই পজিশনে আছে। বিষয়টা হচ্ছে এরকম, মানে হচ্ছে আপনার ল্যান্ড নিয়ে, ওয়াটার নিয়ে, বাউন্ডারি নিয়ে প্রবলেম হলো, ঠিক না? প্রবলেম হওয়ার পরে তখন ম্যাজিস্ট্রেট দেখলো যে এখানে ইমিডিয়েট স্টেপ নেওয়া দরকার, তখন সেই ম্যাজিস্ট্রেটের বিরোধকে সামাল দিল। এরপরে এখন প্রশ্ন হচ্ছে এই ল্যান্ড থেকে কাউকে বেদখল করা হয়েছে কেন? দেখা গেল কোন ব্যক্তিকে বেদখল করা হয়েছে, তখন ম্যাজিস্ট্রেট যেদিন 144 এর আন্ডারে অর্ডার দিল সেই এলাকার পিস, সেই এলাকার শান্তি রক্ষার্থে, সেই দিন থেকে আমরা পিছনে 2 মাস যাব।
পিছনে 2 মাসের মধ্যে যে ব্যক্তি দখলে ছিল এবং তাকে বেদখল করা হয়েছে, ধরে নেওয়া হবে তিনি এই সম্পত্তির দখলে আছেন, মানে না থাকলেও আছেন, তিনি সম্পত্তির দখলে ছিলেন 2 মাসের মধ্যে। এটা হচ্ছে আমাদের 144 এ বলছে। তাহলে 144 থেকে আমাদের বিষয়বস্তু কি, কারা অর্ডারটা দিতে পারে এবং এবং হচ্ছে এই যে উইদিন 2 মান্থস, এই বিষয়টা আমরা কিভাবে হিসাব করব, এটা হচ্ছে আমাদের 144। তাহলে 144 এবং হচ্ছে 145 খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা একটা জায়গাতে যেন ভুল না করি, যে আমরা যখন সেকশন বাই সেকশন পড়ে যাচ্ছি, এখন আমাদের এখানে হচ্ছে আইডিয়াটা সৃষ্টি হবে। এই আইডিয়া সৃষ্টির উপর ভিত্তি করে আপনাকে কিন্তু বাসায় বই থেকে পড়তে হবে পুরো সেকশন, অন্তত আমরা যে সেকশন গুলো আলোচনা করি সেই সেকশন গুলো। আচ্ছা, এবার আছে 148, 148। জাস্ট 148-এ জাস্ট এতটুকু মনে রাখবেন যে লোকাল ইনকোয়ারি বা স্থানীয় তদন্ত কত ধারায় আছে। সিআরপিসির কত ধারায় লোকাল ইনকোয়ারি সম্পর্কে বলা হয়েছে? সেকশন 148। লোকাল ইনকোয়ারি ব্যাপারটা কি, এখানে আছে ওই যে না 144 এর বিরোধটা সৃষ্টি, ডিসপিউটটা সৃষ্টি হয়, তখন হচ্ছে লোকাল ইনকোয়ারি অর্ডার আসবে 148 এর আন্ডারে। আচ্ছা, আমাদের জাস্ট হেডলাইনটা মনে রাখেন যে লোকাল ইনকোয়ারি কত ধারায় আছে 148 এ। এখন আমরা চলে যাব আমাদের প্র্যাকটিক্যাল লাইফের পড়াশোনাতে। সেখানে আমরা দেখব যে ইনফরমেশন টু দ্য পুলিশ এন্ড দেয়ার পাওয়ার্স টু ইনভেস্টিগেট। এই যে আমরা পুলিশের কাছে ইনফরমেশন দেই, সংবাদ দেই, এই ইনফরমেশন, যাবতীয় ইনফরমেশন সম্পর্কে বলছে এবং হচ্ছে তাদের ক্ষমতা সম্পর্কে বলছে ইনভেস্টিগেট করার। আমরা যাদেরকে ইনফরমেশন দেই, যে পুলিশদেরকে ইনফরমেশন দেই, তাদের পাওয়ার সম্পর্কে বলা হয়েছে। ওকে, আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি, একটা ক্রিমিনাল কেস কয়ভাবে শুরু করা যায়? একটা ক্রিমিনাল কেস কিন্তু 2 ভাবে শুরু করতে হয়, শুরু করা যায়। একটা হচ্ছে থানায় মামলা দায়ের, মানে মানে আমরা এই ক্রিমিনাল কেস কয়ভাবে দায়ের করতে পারি বা কোথায় দায়ের করি, সেখানে আমরা দেখি যে আমরা থানার মাধ্যমে পারি, আমরা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পারি। তবে থানায় যে আমরা মামলা দায়ের করি সেটা কিভাবে? থানায় যে আমরা মামলা দায়ের করি সেটা কিভাবে? ওকে, এবার দেখেন, থানায় হচ্ছে আমরা এফআইআর এর মাধ্যমে, অথবা যেটাকে আমরা এজাহার বলি। আচ্ছা, এজাহার এবং এফআইআর এর মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা থানার মাধ্যমে এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করার মধ্য দিয়ে এবং থানায় এফআইআর করার মাধ্যমে আমরা একটা মামলাকে, একটা ক্রিমিনাল কেসকে শুরু করতে পারি আন্ডার সিআরপিসি সেকশন 154। সেকশন 154 এর সাথে আমাদের মিল আছে 156(1), 156(1). 154 সেখানে বলছে যেটাকে আমরা এফআইআর বলি, ঠিক না, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলি, অথবা এখানে যেটা বলেই দেওয়া আছে ইনফরমেশন ইন কগনাইজেবল কেসেস, অর্থাৎ হচ্ছে আমলযোগ্য অপরাধের সংবাদ দেওয়া। এখন আমলযোগ্য অপরাধের সংবাদ দেওয়া মানে কি? মানে হচ্ছে ধরেন একটা অপরাধ সংঘটিত হয়েছে, সেটা কমিশন সম্পর্কে, সেটা যদি কগনাইজেবল অফেন্স হয়, সেটা সম্পর্কে আমরা কি করি, আমরা পুলিশ স্টেশনে গিয়ে অফিসার ইনচার্জ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলি। আমরা যদি মুখে বলি তাহলে সে সেটা লিখে, আচ্ছা, ওখানে যেই বুক থাকে অফিসারদের, সেখানে এন্ট্রি করে বা দাখিল করে। আচ্ছা, তাহলে 154 এর বিষয় হচ্ছে আমলযোগ্য
যে অফেন্স কগনাইজেবল অফেন্স সেটার হচ্ছে সেটা সম্পর্কে পুলিশকে ইনফর্ম করা। আচ্ছা, পুলিশকে ইনফর্ম করলো, পুলিশ তখন কি করবে? একটা হচ্ছে যে সেখানে তো মানে রিটেন আকারেও দিতে পারবে অথবা ওরালিও দিতে পারবে। এখন হচ্ছে যখন হচ্ছে লিখিত আকারে দিবে তখন তার সমস্যা নাই, বা যখন মৌখিকভাবে দিবে তখন যিনি হচ্ছেন অফিসার ইন চার্জ থাকবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন, অথবা তিনি যদি কাউকে তার অধীনে থাকা কাউকে যদি ডিরেকশন দেন, তিনি হচ্ছে সেটা লিখবেন। এবং এখানে আরেকটা কথা বলছে, এন্ড বি রিড ওভার টু দ্য ইনফরমেন্ট, অর্থাৎ যিনি হচ্ছে সংবাদটা দিচ্ছেন তাকে পড়ে শোনাতে হবে যে তার কথার সাথে মিল আছে কিনা, তিনি যেই বিষয় ইনফরমেশনটা দিচ্ছেন সেটার সাথে মিল আছে কিনা। And every such information, whether given in writing or reduced to writing as aforesaid, shall be signed by the person giving it. অর্থাৎ হচ্ছে যেই ব্যক্তি এই ইনফরমেশনটা থানার কাছে দিছে, কগনাইজেবল অফেন্সের ইনফরমেশন যেই ব্যক্তি থানার কাছে দিছে সেই ব্যক্তির এখানে কি থাকবে? সাইন থাকবে, সিগনেচার থাকবে। The substance thereof shall be entered in a book to be kept by such officer in such form as the government may prescribe in this behalf. এবং সেটাকে তখন পুলিশ অফিসার তাদের যে নির্ধারিত বই আছে সেখানে লিপিবদ্ধ করবে। অর্থাৎ দেখেন যে আমরা সেকশন 154 এ যেটা আমরা দেখলাম যে ইনফরম্যান্ট যিনি হচ্ছেন সংবাদদাতা, তিনি হচ্ছেন কগনাইজেবল অফেন্সের ইনফরমেশন দিয়ে থাকেন সেকশন 154 এর আন্ডারে, ধারা 154 আন্ডারে। এবং হচ্ছে এটা তো গেলই, এরপর হচ্ছে যে 155। আচ্ছা, 154 সাথে মিল আছে 156(1), 156 রায়। সেখানে কি বলছে? এই যে না দেখেন কগনাইজেবল অফেন্সের ইনফরমেশন দেওয়া হলো, রাইট? 156(1) এ গিয়ে বলছে, any officer in charge of a police station may, without the order of a magistrate, এখানে হচ্ছে কথাটা যে ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া, ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া, ইনভেস্টিগেট এনি কগনাইজেবল কেস, মানে হচ্ছে আমলযোগ্য যেই অপরাধ হয়, যেই আমলযোগ্য অপরাধের যেই ইনফরমেশন 154 এর আন্ডারে দেওয়া হয় সেটারই ইনভেস্টিগেট করতে পারে, ইনভেস্টিগেশন বা তদন্ত শুরু করে দিতে পারে পুলিশ। তাদের কি লাগবে না? তাদের হচ্ছে অর্ডার অফ এ ম্যাজিস্ট্রেট লাগবে না, ম্যাজিস্ট্রেটের কাছ থেকে কোনো প্রকার আদেশ লাগবে না। ইনভেস্টিগেট ইন কগনাইজেবল কেস হুইচ এ কোর্ট হ্যাভিং জুরিসডিকশন ওভার দ্য লোকাল এরিয়া উইদিন দ্য লিমিটস অফ সাচ স্টেশন আছে। এখানে এটা গেল, এরপর আমরা চলে যাব, তাহলে 156(1) চলে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে 155-তে। 155-তে যেটাকে আমরা বলে থাকি নন জিআর মামলা, আর আমরা জিআর মামলা বলতে বুঝে থাকি 154 এ এফআইআর কে বলে থাকি। আর 155 হচ্ছে নন জিআর মামলা, অর্থাৎ ইনফরমেশন ইন নন কগনাইজেবল অফেন্স, নন কগনাইজেবল কেস, অর্থাৎ হচ্ছে নন কগনাইজেবল আমল অযোগ্য অপরাধের ইনফরমেশন দেওয়া টু দা পুলিশ স্টেশন। এখানে হচ্ছে এখন এই পুলিশ অফিসারের কাছে পুলিশ স্টেশনে আপনার ইনফরমেশনটা দেওয়া হলো, তারা হচ্ছে তাদের যে নির্ধারিত বই আছে এই নন কগনাইজেবল অফেন্স লিখার, সেখানে হচ্ছে লিখবে। প্রশ্ন হচ্ছে 2 নাম্বার 155(2)তে বলছেন পুলিশ অফিসার শ্যাল ইনভেস্টিগেট এ নন কগনাইজেবল কেস, তার মানে হচ্ছে আমলযোগ্য কোন অপরাধের যেই আমলযোগ্য যে অপরাধ, এটাকে উইদাউট দ্য অর্ডার অফ এ ম্যাজিস্ট্রেট or the first or second class having power to try such case or send the same for trial। অর্থাৎ হচ্ছে আমাদের যে ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আছে, এই ফার্স্ট ক্লাস অথবা ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের আপনার অর্ডার ছাড়া আপনার
পুলিশ কি করতে পারবে না, এই অপরাধের তদন্ত করতে পারবে না, ইনভেস্টিগেশন করতে পারবে না। এখানে আরেকটা দুইটা জায়গাকে একটু বলে দিচ্ছি। সেখানে বলছে শুধুমাত্র ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস হলেই হবে না, হ্যাভিং পাওয়ার টু ট্রাই সাচ কেস, অর্থাৎ হচ্ছে সেই মামলাটা বিচার করার জন্য ক্ষমতা থাকতে হবে, অথবা সেন্ড দ্য সেম ফর ট্রায়াল, অর্থাৎ সেটাকে মানে ট্রায়াল করার জন্য, বিচার করার জন্য অন্য আদালতে পাঠাতে পারে এমন ক্ষমতা সম্পন্ন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশেই পুলিশ অফিসার কি করতে পারবে, নন জিআর অথবা নন কগনাইজেবল অফেন্স, যেটা তাদের কাছে যায় ইনফরমেশনটা, সেটার তদন্ত করতে পারবে না। তার মানে হচ্ছে নন জিআর মামলার কি তদন্ত করতে পারে না পুলিশ? পারে, বাট কখন পারে? সেটা হচ্ছে পারে হচ্ছে আপনার কখন পারে হচ্ছে আপনার যখন হচ্ছে ম্যাজিস্ট্রেট পারমিট করবে, ম্যাজিস্ট্রেট যখন অনুমতি দিবে ঠিক তখনই পারবে। ক্লিয়ার? এখন আমরা চলে যাব হচ্ছে সেকশন 156(3) তে, 156(3) সেখানে বলছে any magistrate import under section 190 may order such an investigation as above mentioned। অর্থাৎ হচ্ছে 156(3) তে বলে দিছে যে দেখা গেল, আচ্ছা 190 তে কি আছে? 190 হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে একটা অফেন্সকে মানে মানে কগনাইজেন্স দিতে পারে, অপরাধ আমলে নিতে পারে, সেই ক্ষমতা ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে সেকশন 190 তে। আচ্ছা, এখন হচ্ছে ধরেন এক্স নামক এক ম্যাজিস্ট্রেটকে আপনার একটা অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দেওয়া হলো। এখন সে ম্যাজিস্ট্রেট কি পুলিশকে ডিরেকশন দিতে পারবে, পুলিশকে অর্ডার করতে পারবে ইনভেস্টিগেট করার জন্য, পুলিশকে অর্ডার করতে পারবে তদন্ত তদন্ত করতে বলার জন্য? হ্যাঁ পারবে। সেটা অর্থাৎ যেই ম্যাজিস্ট্রেট অপরাধকে আমলে নিতে পারে সেই ম্যাজিস্ট্রেটও তদন্ত করার নির্দেশ দিতে পারে সেকশন 156(3) ধারা 156(3)। এখন আমরা দেখব 157 157 ধারা। সেখানে হচ্ছে প্রসিডিউর হওয়ার কগনাইজেবল অফেন্স সাসপেক্টেড, procedure where cognizable offense suspected মানে হচ্ছে যখন আমলযোগ্য অপরাধের সন্দেহ করা হয়। এখানে দেখেন যে ক্ষমতাটা পুলিশ কিভাবে এক্সারসাইজ করে, এখানেই মূলত অপব্যবহারটা বেশি হয়ে থাকে। কি বলছে? মানে নরমালি কি হয়, নরমালি হচ্ছে সেকশন 154 এ হচ্ছে আমরা ইনফরমেশনটা দেই টু দা পুলিশ স্টেশন, রাইট? এন্ড 155 155 ধারার অধীনে আমরা কি করি, আমরা সেখানেও কিন্তু ইনফরমেশনটা দেই টু দা পুলিশ স্টেশন, বাট এটা হচ্ছে নন কগনাইজেবল অফেন্সের ক্ষেত্রে, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে। ক্লিয়ার? এবার আসছে সেকশন 157 ধারা 157 তে। তাহলে কি বলছে সেকশন 157 তে? বলছে পুলিশ সাসপেক্ট করলো, পুলিশ কি করলো? সন্দেহ করলো। এখন পুলিশ এখন মনে করেন যে আমরা 154 এ 154 ধারাতে যে এফআইআর দাখিল করি, 154 ধারায় আমরা যে এফআইআর দাখিল করি, সেই এফআইআর দাখিল হলো না, মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দাখিল হলো না। পুলিশ যদি কাউকে যদি সন্দেহ করে তখন হচ্ছে পুলিশ কি করতে পারে, সেখানেও ম্যাজিস্ট্রেটের মানে অনুমতি লাগে না, মানে আমলযোগ্য অপরাধ হলে তো ম্যাজিস্ট্রেট অনুমতি লাগবে না তদন্ত করার জন্য, কিন্তু সন্দেহের ভিত্তিতে পুলিশ কি করতে পারে, অন দ্য বেসিস অফ মানে ডাউটনেস বা সাসপেকশন কি করতে পারে, পুলিশ হচ্ছে
তদন্ত শুরু করে দিতে পারে আমলযোগ্য অপরাধের, সেটা বলে দিছে সেকশন 157। তার মানে হচ্ছে যে পুলিশের তদন্ত করার জন্য কি পুলিশের নিকট সংবাদ দিতেই হবে? না। পুলিশকে কি জানাতেই হবে? না। এই যে দেখেন, পুলিশের কাছে কেউ কিছু বলে নাই, পুলিশের কাছে এফআইআর দাখিল করে নাই, পুলিশের কাছে কেউ মামলা করে নাই, বাট পুলিশ সন্দেহের উপর ভিত্তি করে তদন্ত শুরু করে দিতে পারে। ধারা হচ্ছে 157। ধারা হচ্ছে 157। এবার আমরা আসি সেকশন 160, ধারা 160। সেখানে বলছে পুলিশ অফিসার্স পাওয়ার টু রিকোয়ার অ্যাটেন্ডেন্স অফ উইটনেস। অর্থাৎ হচ্ছে যে যিনি হচ্ছেন পুলিশ অফিস, আমরা যেটাকে আইও বলি, ইনভেস্টিগেশন অফিসার বলি, এনি পুলিশ অফিসার মেকিং অ্যান ইনভেস্টিগেশন, অর্থাৎ যে পুলিশ অফিসার ইনভেস্টিগেশনের দায়িত্ব থাকেন, তিনি কি করতে পারেন? মে বাই অর্ডার ইন রাইটিং রিকোয়ার দ্য অ্যাটেন্ডেন্স বিফোর হিমসেলফ অফ এনি পারসন বিং উইদিন দ্য লিমিটস অফ হিজ ওন or any adjoining station who from the information given or otherwise affairs to be acquainted with the circumstances of the case and such person shall attend as so required। অর্থাৎ হচ্ছে যিনি হচ্ছেন তদন্তকারী পুলিশ অফিসার, তিনি কি করতে পারেন? যে ঘটনার জন্য মামলাটা করা হয়েছে, এই ঘটনার সাথে acquainted with the circumstances of the case, এই ঘটনার সাথে যে ব্যক্তি হচ্ছে পরিচিত, যে ব্যক্তি হচ্ছে পরিচিত, সেই ব্যক্তিকে কি করতে পারে? সেই ব্যক্তিকে মানে অ্যাটেন্ড করার জন্য, মানে এখানে যেটা বলছে যে মানে প্রথমত যে তিনি মে বাই অর্ডার ইন রাইটিং, লিখিতভাবে রিকোয়ার দ্য অ্যাটেন্ডেন্স বিফোর হিমসেলফ, অর্থাৎ হচ্ছে তাকে হচ্ছে বলতে পারে যে আপনি এসব বলেন কি কি হয়েছে, বিষয়টা এরকম। অথবা এনি অ্যাডজয়নিং স্টেশন হু ফ্রম দ্য ইনফরমেশন গিভেন অর আদারওয়াইজ, অর্থাৎ যারা ইনফরমেশন দিচ্ছে তারা, অথবা অ্যাপিয়ার্স টু বি অ্যাকোয়ান্ট, অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যিনি হচ্ছেন আইও থাকবেন, তিনি হচ্ছেন স্পটে যাবেন, তিনি গিয়ে আবিষ্কার করার চেষ্টা করবেন যে আসলে কারা কারা এই ঘটনাটা দেখছে বা শুনছে, কারা কারা জানে, এদেরকে হচ্ছে তিনি আসতে বলবেন, এদের কাছে হচ্ছে তথ্য দিতে বলবেন, মানে অ্যাটেন্ডেন্স দিতে বলবেন। এখন যদি এরকম হলো যে আইওর কাছে হচ্ছে মানে আপনার যেতে হবে, আপনাকে জিজ্ঞাসাবাদ করবে আসলে ঘটনা কি, আসলে বিষয় কি, আপনার কাছে জানার চেষ্টা করবে, বাট আপনি গেলেন না, সেই ক্ষেত্রে কি হবে? এটাও কিন্তু আমাদের বলে দিচ্ছে সেকশন 174-এ, এটা বলছে পেনাল কোডের। পেনাল কোডে যদি 174-এ যান, সেখানে গিয়ে দেখবেন যে আপ টু 1 মান্থ ইমপ্রিজনমেন্ট, 1 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অর্থাৎ দেখেন, এখানে ঘটনা দেখলেও জ্বালা, অর্থাৎ যে লোকটা ঘটনার সাথে জড়িত, তাকে পুলিশ অফিসার আসলে তাকে বলবে যে আপনি আসেন, আপনি বলেন বা কি হয়েছে, আসে বিষয় তার কাছ থেকে জানার চেষ্টা করবে। এটা হচ্ছে 160। তাহলে 161 এবং হচ্ছে 160, এটার সাথে পার্থক্যটা কি? একটা হচ্ছে 160 আর একটা হচ্ছে 161। 161-তে বলছে এক্সামিনেশন অফ উইটনেসেস বাই পুলিশ, অর্থাৎ পুলিশ হচ্ছে সাক্ষীদের কাছ থেকে কি নিবে? পুলিশ হচ্ছে সাক্ষীদের কাছ থেকে জবানবন্দি নিবে। আচ্ছা, এখানে দেখেন 160-এর মূল উদ্দেশ্য হচ্ছে 160 ধারার মূল উত্তর হচ্ছে যে মূলত 160 এবং হচ্ছে 161 একই উদ্দেশ্যে হয়ে থাকে। এখানেও জানতে চাওয়া হয় যে আসলে কি হয়েছে, এখানে তাকে হাজির হতে বলা হয়। আর 161-এ পুলিশ যায়, পুলিশ কারা কারা এই
এই ফ্যাক্টের সাথে এই যে কেসটা হয়েছে, যে মামলাটাও হয়েছে, এই ফ্যাক্টের সাথে কারা কারা জড়িত এদের কাছ থেকে জানার চেষ্টা করা। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে সেকশন 160 এবং 161-র মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? দাদা আমি একটু বলবো। হ্যাঁ, প্লেস অফ অকারেন্সে যে ঘটনা ঘটে সেটা 161 এ, আর 160-তে পুলিশ তলব করে সাক্ষীদের। রাইট। তলব করে কি বলে যে আপনি থানায় আসেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। আপনি থানায় একটা হচ্ছে স্পটে যায়, প্লেসে গিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে ইনফরমেশন নেয়। ইনফরমেশন নেয় না মানে ওই ঘটনা সম্পর্কে জানতে চায়। আর জি 160-ও জি জি। কিন্তু ঘটনা সম্পর্কে জানতে চায়, বাট সেখানে হচ্ছে বাট ওটা থানাতে। হ্যাঁ, ওটা হচ্ছে থানাতে, মানে থানায় তাকে যেতে বলে। এতটুকুই জাস্ট পার্থক্য, এছাড়া কোনো এখানে আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, এরপর আমরা চলে যাব এই যে এখানে দেখেন 163-তে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, নো ইন্ডিউসমেন্ট টু বি অফার্ড। অর্থাৎ হচ্ছে যখন হচ্ছে কারো কাছ থেকে এই তথ্যগুলা নেওয়া হবে, যাদেরকে তলব করা হবে বা যাদের কাছ থেকে এক্সামিনেশন নেওয়া হবে, এদেরকে কোনো প্রকার আপনার যেটা ইনডিউসমেন্ট বলতে আমরা যেটাকে বুঝি, তাদেরকে আহ ছলে বলে কৌশল অবলম্বন করা যাবে না, তাদেরকে থ্রেট দেওয়া যাবে না, তাদের সাথে কোনো প্রকার প্রমিস করা যাবে না। অর্থাৎ 1872 সালের যে আমাদের সাক্ষ্য আইন আছে সেখানে 24 ধারাতে যেভাবে বলছে, যে উপাদানগুলোর কথা বলছে, এই উপাদানগুলো থাকতে পারবে না। অর্থাৎ সাক্ষীরা তাদের নিজেদের মতো করে কথা বলবে, যে উপস্থিত ব্যক্তিরা ছিল যারা ঘটনা সম্পর্কে জানে। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে 163